হচ্ছে ওয়েব ডিজাইনের উপরে। নোটপ্যাডের লেখাগুলো কি স্পষ্ট দেখা যায়? আমি যে নোটপ্যাডটাতে লিখতেছি স্পষ্ট দেখা যায়? আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট ডিজাইনের উপরে আমাদের কোর্সটা সাজানো হয়েছে। ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট দুইটা এক বিষয় না, দুইটা আলাদা বিষয়। দুইটা আলাদা বিষয় কিভাবে সেটা আমি আমার আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিব যে কোনটা ওয়েবসাইট ডিজাইন এবং কোনটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনারা কাইন্ডলি আপনাদের মাইক্রোফোনটা মিউট রাখেন, কাইন্ডলি হ্যাঁ, এটা আমি আপনাদেরকে অনুরোধ করব না, আপনারা নিজ দায়িত্বে এটা করবেন। কারণ আপনার একার কারণে অন্য যারা ক্লাসটা করতে চাচ্ছে মনোযোগ দিয়ে তাদের তো হচ্ছে না। সো আপনারা আপনাদের জায়গা থেকে এই দায়িত্বটা নেবেন, আমি রিকোয়েস্ট করব না। আর যখন আমি আমার ধৈর্যের বাইরে চলে যাব তখন আমি আমার এখান থেকে সবাইকে মিউট করে দিব, আর কেউ কথা বলতে পারবেন না প্রয়োজন হলেও। ঠিক আছে, এটা যাতে আমার না করতে হয় আপনারা নিজ দায়িত্বে মিউট করে রাখবেন। আচ্ছা, তার আগে আমাদের এই ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্বন্ধে জানার আগে আমাদের আসলে জানা দরকার আসলে ওয়েবসাইট কি। মূলত আমরা এটা জানি, তারপরও ফরমালি আমি যদি একটু আলোচনা না করে যাই তাহলে কেমন দেখা যায়। ওয়েবসাইটটা মূলত হচ্ছে গিয়ে অনেকগুলো পেজ মিলে একটা ওয়েবসাইট হয় যেটা ইন্টারনেট সার্ভারে আপলোড করা থাকে। যেমন আমি যদি পিপল অ্যান্ড টেক লিমিটেডের পিপল অ্যান্ড টেকের ওয়েবসাইটে যাই, peopleandtech.com লিখে সার্চ করলাম, ইন্টারনেট সার্ভারে peopleandtech.com এর ডোমেনের আন্ডারে এই ওয়েবসাইটটা লঞ্চ করা আছে বা হোস্ট করা আছে। তো এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি যেখানে অনেক কন্টেন্ট ইনফরমেশন আছে, অনেকগুলো পেজ আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করার পরে আমাকে একটা পেজ দেখাচ্ছে, এটা হচ্ছে হোম পেজ। এখানে অ্যাবাউট আস এর মধ্যে ওভারভিউ, মিশন, ভ্যালু, ভিশন, এইরকম পেজ আছে, ইন্ডাস্ট্রি, সার্ভিস, ক্যারিয়ার, অনেকগুলো পেজ আছে এবং প্রত্যেকটা পেজে কন্টেন্ট আছে। মূলত পিপল অ্যান্ড টেকের কার্যক্রমটা কি, এইটা সার্বজনীন সবার কাছে পৌঁছানোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে এই ওয়েবসাইটটার মাধ্যমে তারা জানাচ্ছে যে এখানে কি কি সার্ভিস আছে, তারা আসলে কি করতে চায়। তা না হলে পিপল অ্যান্ড টেক সম্বন্ধে জানতে হলে আমাদের পিপল অ্যান্ড টেকের অফিসে যাওয়া লাগতো। এখন কিন্তু অফিসে না গিয়েও আমরা পিপল অ্যান্ড টেকের ওয়েবসাইটে গিয়ে আমরা জানতে পারি যে আসলে তারা কি কি আমাদের সুবিধা দিচ্ছে বা কি কি এখান থেকে আমরা আমরা আমাদের প্রয়োজনটা মিটাতে পারবো বা এখানে তাদের অ্যাক্টিভিটি কার্যক্রমটা অ্যাকচুয়ালি কি। তো ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটটা তৈরি করার মূল কারণটাই হচ্ছে এরকম। যেমন একটা হসপিটাল তার ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে সে কি বোঝাতে চায় যে তার হসপিটালটা আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে, কতটা ভালো সার্ভিস প্রোভাইড করে, এবং হচ্ছে কোন কোন ডিপার্টমেন্ট তার হসপিটাল আছে, কোন কোন ডক্টর তারা বসে, তাদের সাথে কন্ট্যাক্ট করার যে আপনার ওয়ে, এগুলো তারা রাখতেছে। এরপরে নিউজ পেপারগুলো, অনলাইন নিউজ পোর্টাল যেগুলো, ওইখানে বিভিন্ন রকমের নিউজ পাবলিশ করা হয়। যেমন কোনো দুর্ঘটনা হতে পারে বা কোনো গভর্নমেন্ট অ্যাক্টিভিটি হতে পারে, বিভিন্ন রকমের নিউজ পাবলিশ করে। তো এক একটা ওয়েবসাইটের অ্যাক্টিভিটি এক এক রকম, বা স্কুল কলেজের ওয়েবসাইট, হ্যাঁ ওইগুলো একরকম ওয়েবসাইট। এরপর হচ্ছে ই কমার্স, এগুলো এক রকমের ওয়েবসাইট। আমি যদি একটা ই কমার্স এখানে ওপেন করি, লাইক ই ভ্যালি, এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এটা আমি আমাদের পিপল অ্যান্ড টেকের কর্পোরেট ওয়েবসাইট। এরপর একটা নিউজ ওয়েবসাইট যদি আমরা ওপেন করি, লাইক প্রথম আলো, তো দেখেন তিনটাই কিন্তু ওয়েবসাইট, কিন্তু তিনটা ওয়েবসাইটের ডিজাইন আলাদা। ই ভ্যালির ডিজাইন, পিপল অ্যান্ড টেকের ডিজাইন এবং হচ্ছে প্রথম আলোর ডিজাইন, তিনটা ডিজাইনই আলাদা। প্রথম আলোতে কারা আসে? যারা বর্তমান সময়ের আপডেট নিউজ জানতে চায়, তারা নিউজ পড়ার জন্য আসে। তো এইটার ডিজাইন স্ট্রাকচারটা এরকমই থাকবে। আপনি দেখবেন যে প্রত্যেকটা নিউজ পোর্টালের ওয়েবসাইটগুলোর ডিজাইনগুলো অনেকটা মিল থাকে। এরপরে কর্পোরেট ওয়েবসাইটগুলো দেখবেন যে মোটামুটি একটা মিল থাকে, একটা কোনো একটা জায়গা থেকে ডিজাইন আলাদা হয় কিন্তু কোনো একটা জায়গা থেকে মিল থাকে।
আবার দেখবেন যে প্রত্যেকটা ই কমার্স সাইটেও কোনো একটা মিল থাকে। কারণ কি, এক একটার বিজনেস এক একটা, কর্পোরেট ওয়েবসাইটের বিজনেসটা একরকম, ই কমার্সের বিজনেসটা একরকম, নিউজ পোর্টালের বিজনেসটা একরকম। তো বিজনেস অনুযায়ী প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইনগুলো আলাদা আলাদা হয়। যেমন একজন পেশেন্ট যে হসপিটালের ওয়েবসাইটে যাবে, সে কিন্তু ই কমার্সের মতো ডিজাইন দেখলে তার হবে না। তার হসপিটালের মতো, সে একটা সেবার জন্য যাচ্ছে, সে একটা প্রবলেমে পড়েছে, তার একটা মানে যে কোনো কারণে প্রবলেম হয়েছে, সে এখন ডাক্তার দেখাবে। তো সে যদি এখানে সেরকম ক্যাটাগরি, এরপর হচ্ছে কি এরকম ছবি টবি এসব দেখে, সে কিন্তু পছন্দ করবে না। সে চাইবে কত দ্রুত ডাক্তারকে গেট করা যায়, তাদের সার্ভিসটা গেট করা যায়। এরপরে যারা হচ্ছে কি পিপল এন্ড টেকের ওয়েবসাইটে আসবে, তারা যদি ই কমার্সের মধ্যে এখানে প্রোডাক্ট ডিসপ্লে দেখে, তারা এটা পছন্দ করবে না। আবার যারা পত্রিকা পড়ার জন্য আছে, তারা কর্পোরেট ওয়েবসাইটের মতো ডিজাইনটা দেখলে তারা মানে এটা পছন্দ করবে না। বিষয়টা হচ্ছে এরকম, মানে আমাকে প্রত্যেকটার বিজনেস অনুযায়ী ওয়েবসাইট ডিজাইনটা আলাদা আলাদা হয়, আমাকে চিন্তা করতে হবে। তো আমাদের এই কোর্সটা আবার রেস্টুরেন্টের ওয়েবসাইটগুলো দেখেন কতটা সুন্দর, অনেক জাঁকজমকপূর্ণ, বিভিন্ন খাবারের ছবি দেওয়া, খাবারের মেনু দেওয়া, প্রাইস দেওয়া, অফার দেওয়া। তো এক একটার বিজনেস আলাদা। এই বিষয়গুলো মোটামুটি আমরা কখন বুঝবো, যদি আমরা ওয়েবসাইট ডিজাইন করাটা জানি। আচ্ছা, তো আমার এক্সাম্পল যেটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে আসলে মূলত ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে কি আমাদের বিজনেস সম্বন্ধে ডিজিটালি প্রমোট করা, প্রমোশনের একটা জায়গা, মানুষের কাছে আমার তথ্য পৌঁছানোর একটা জায়গা হচ্ছে ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজের মিলে একটা ওয়েবসাইট হয় আর কি। এখন বর্তমান সময়ে সিঙ্গেল পেজ মানে এক পেজের ওয়েবসাইট থাকে, এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করে হয়। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই তো হচ্ছে ওয়েবসাইট সম্বন্ধে আমরা জানলাম। এখন আসেন ওয়েবসাইট ডিজাইন এবং হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডিজাইনটা কি, ডেভেলপমেন্টটা কি, দুইটা এক বিষয় না। ওয়েবসাইট ডিজাইনের জন্য আপনার জানা লাগবে হচ্ছে গিয়ে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট ডিজাইন করার জন্য। আর ওয়েবসাইটটাকে ডাইনামিক্যালি ডেভেলপ করার জন্য আপনাকে জানতে হবে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দুইটা এক বিষয় না। একটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কাইন্ডলি মিউট করে দিবেন, আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব, ঠিক আছে? কথা বলার সুযোগ দিব, তখন আপনারা প্রশ্ন করবেন আমাকে, সমস্যা নেই। কাইন্ডলি মিউট করে দেন, তা না হলে আমি এখান থেকে মিউট করে দিব। কিছু করার নাই। আমি জানতাম যে আপনারা অনেক স্মার্ট, কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাস করার জন্য আপনারা আসছেন। সো আপনারা আপনাদের মতো করে দায়িত্ব নেবেন, নিজেদের দায়িত্বটা নিজেরা নেবেন। তো যাই হোক, আমারই মিউট করতে হলো সবাইকে। তো আমি যেটা বলতেছিলাম যে ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে জানতে হবে হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং আপনাকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য জানতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং তার সাথে একটা ডাটাবেসটাও, আপনাকে ডাটাবেস সম্বন্ধে আইডিয়া লাগবে, বা ডাটাবেস নিয়েও কাজ করা লাগবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য। আর ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাকে মার্কআপ ল্যাঙ্গুয়েজ জানলেই হবে। আচ্ছা, এখন আমি এটা আসলে কোনটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে, যেমন এই যে পিপল এন্ড টেকের ওয়েবসাইটে আমি ঢুকলাম, এখানে বাম পাশে লোগো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা মেনু বার দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে স্লাইডার দেখতে পাচ্ছেন, এই যে এখানে বিভিন্ন লেখাগুলো দেখতে পাচ্ছেন, মানে বিভিন্ন সাইজের লেখা। এখানে লেখাগুলো একটু বড়, এখানে লেখাগুলো একটু ছোট। এখানে আবার কত চমৎকার ভাবে ইমেজ বসানো আছে সার্ভিসের মধ্যে, এবং ইমেজের টাইটেলও দেওয়া আছে এখানে। সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্বন্ধে একটা ইমেজ, একটা কন্টেন্ট দেওয়া আছে। একটা ওয়েবসাইটে যদি সহজভাবে বলতে চাই, আপনি ওয়েবসাইটে কি কি প্রদর্শন করতে চান, কি কি দেখাতে চান, আপনার ওয়েবসাইটটা কি কি দেখাবেন, এগুলো সম্পূর্ণ আপনাকে ডিফাইন করতে হবে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। একটা ওয়েবসাইটে কি থাকে, কন্টেন্ট থাকে, কি কন্টেন্ট থাকে, ইমেজ কন্টেন্ট থাকে,
টেক্সট কন্টেন্ট থাকে, লিঙ্ক থাকে, বিভিন্ন লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হতে পারে, এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক হতে পারে, ঠিক আছে, এগুলো থাকতে পারে। তো যে বিষয়টা হচ্ছে যে এই টাইপের কন্টেন্টগুলো বসানোর জন্য আপনাকে জানতে হবে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কখন লাগে? যেমন আপনার ওয়েবসাইট থেকে কেউ রেজিস্ট্রেশন করবে, কেউ লগ ইন করবে, এরপরে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কেউ আপনাদেরকে কোম্পানির অ্যাডমিন প্যানেলে কেউ মেসেজ পাঠাবে, এখানে কেউ মেসেজ পাঠাবে। তো এই টাইপের কাজগুলো করার জন্য আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডাটাবেসটা জানতে হবে। তো মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি যেটা বলবো, বা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদের যেটা জানতে হবে, HTML, CSS, JS এবং এগুলোর কম্বিনেশনে আমরা শিখবো হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ। একটা ওয়েবসাইট ডিজাইন, সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট বা এগুলোর কম্বিনেশনে যদি বুটস্ট্র্যাপ একটা লাইব্রেরি আর কি, এইটা আমরা শিখবা, ফ্রেমওয়ার্ক বলতে পারেন, এটা শিখলে আমাদের মোটামুটি একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করে ফেলতে পারবো। এবং ওই ওয়েবসাইটগুলো থাকবে হচ্ছে গিয়ে স্ট্যাটিক ওয়েবসাইট। ওয়েবসাইট মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক এবং একটা হচ্ছে গিয়ে ডাইনামিক। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে জানতে হবে যে কোনো একটা প্রোগ্রামিং বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লাইক PHP। আপনাকে জানতে হবে হচ্ছে কি একটা ডাটাবেস জানতে হবে, যেমন PHPর সাথে খুব চমৎকার সহজভাবে কাজ করা যায় MySQL এর মাধ্যমে, ঠিক আছে। মোটামুটি ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য, পরিপূর্ণ ওয়েব ডেভেলপমেন্টের জন্য বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য আপনাকে এগুলা এবং হচ্ছে এগুলা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুইটাই জানতে হবে। বাট আপনাদের এই কোর্সটা সাজানো হয়েছে প্রথম ধাপ যেটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের, যেটা হচ্ছে ডিজাইন। আপনাদের কোর্সটা সাজানো হয়েছে ডিজাইনের জন্য। আপনাদের থাকবে হচ্ছে 15টা ক্লাস। 15টা ক্লাসের মধ্যে আপনাদেরকে একটা রেসপন্সিভ ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয় এইটা সম্পূর্ণটা দেখানো হবে HTML, CSS এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপের মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় এটা আপনাদেরকে শেখানো হবে এই ট্রেনিং এর মাধ্যমে। আপনাদের জন্য যে স্কলারশিপ ট্রেনিংটা অ্যারেঞ্জ করা হয়েছে প্রথম ধাপটা, ঠিক আছে, ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয়। এবং এই ওয়েবসাইট যেটা আপনারা ডিজাইন করবেন এটা থাকবে হচ্ছে স্ট্যাটিক, বাট ডাইনামিক করার জন্য আপনাকে আবার এইটার সম্বন্ধে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাকে আবার এডুকেশনটা নিতে হবে, ঠিক আছে। তো এখন আসেন, আমি আপনাদেরকে আলোচনাটা করার পিছনে যে কারণটা ছিল, কারণটা হচ্ছে যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। যেমন আপনি ইভ্যালি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের হচ্ছে ই-কমার্স একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের একটা কন্ট্রোল প্যানেল আছে। ওই কন্ট্রোল প্যানেল থেকে এই যে স্লাইডার দেখতে পাচ্ছেন, রেগুলার তাদের স্লাইডারটা পরিবর্তন করা লাগে। তো স্লাইডারটা পরিবর্তন করার জন্য তারা কিন্তু কোডিংয়ে গিয়ে স্লাইডার পরিবর্তন করে না, একটা সিস্টেম ডেভেলপ করা আছে কন্ট্রোল প্যানেলে, সেখান থেকে এই ছবিটা আপলোড করে দেয় অটোমেটিক্যালি। আমরা যারা ভিজিটর আমরা দেখতে পাই, আমরা যারা অ্যাডমিন আছে, অ্যাডমিন যারা লগ ইন করে এখানে এই কাজগুলো করে ফেলে। এরপরে বিভিন্ন ব্র্যান্ড অ্যাড করা, বিভিন্ন ক্যাটাগরি অ্যাড করা, প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের প্রাইস অ্যাড করা, সব কিছুই করা যায় একটা ডাইনামিক ওয়েবসাইটে, বাট স্ট্যাটিক ওয়েবসাইটে এই জিনিসগুলো করা যায় না। তো এখন যে বিষয়গুলো হচ্ছে, যে বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট, আমরা জানবো হচ্ছে কি একটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে হয়, একটা ওয়েবসাইট কত চমৎকারভাবে ডিজাইন করা যায়, এই বিষয়গুলো আমরা জানবো আমাদের ক্লাসে। আচ্ছা, তো আমি আশা করি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি যে কোনটা আসলে ওয়েবসাইট ডিজাইন এবং কোনটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ডিজাইন করার জন্য কি কি জানা লাগে, ডেভেলপমেন্ট করার জন্য কি কি জানা লাগে। যেমন ডেভেলপমেন্ট করার জন্য আপনারা যদি এই PHP MySQL ইউজ নাও করেন, আপনারা চাইলে আপনারা পাইথন দিয়েও ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনারা চাইলে ASP.NET দিয়েও করতে পারবেন। আপনারা চাইলে ইয়ে দিয়ে করতে পারবেন, জাভা দিয়ে করতে পারবেন। আপনারা চাইলে
রুবি অন রেল দিয়ে করতে পারবেন। আপনারা এটা ছাড়াও ডাটাবেস আপনারা ইউজ করতে পারবেন, এসকিউএল সার্ভারও ইউজ করতে পারবেন। আপনারা এসকিউএল সার্ভার, ওরাকল, এগুলো যে কোনো টেকনোলজি ইউজ করে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু মার্কেট প্লেসের চাহিদা এবং বাজেট সব কিছুর উপর ডিপেন্ড করে মানে পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে সবচেয়ে বেশি ওয়েবসাইট ডেভেলপ করা হয়। কারণ কি, পাইথন কখন ইউজ করে? যখন আপনার বিগ ডাটা মানে এখানে প্রচুর পরিমাণ ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করা হয়, তখন পাইথন নিয়ে কাজ করে। ডটনেটটা কখন কাজ করা হয়? যখন মানে ব্যাংকিং লেভেল বা কোনো বড় সিকিউরিটি লেভেলের কোনো ওয়েবসাইট থাকে যেগুলোর বাজেট খুব হাই থাকে, বা জাভা, ওই টাইপের ওয়েবসাইটগুলো তৈরি করার জন্য হচ্ছে কি আপনার ডটনেট জাভা ইউজ করা হয়, এসকিউএল সার্ভার, ওরাকল। বাট মোটামুটি একটা মানে ম্যানেজমেন্ট সিস্টেম বলেন বা হচ্ছে গিয়ে একটা মোটামুটি ই কমার্স বা এই টাইপের ওয়েবসাইটগুলো বেশিরভাগ চাহিদা থাকে এবং এগুলোর জন্য খুব বেশি বাজেটও থাকে না। যার কারণে ওই ওয়েবসাইটগুলো জানার জন্য আপনাকে বা এই ওয়েবসাইটগুলো মোটামুটি পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে ডেভেলপ করা হয় এবং এই দুইটা টেকনোলজি ওয়েব ডেভেলপমেন্টের জন্য খুবই পপুলার। আমাকে আগে ইউজ কেসটা বুঝতে হবে। অনেকেই আমরা সিদ্ধান্তহীনতায় থাকি যে আমরা কোনটা শিখবো। অনেকে বলে আমরা C#.NET শিখবো, অনেকেই বলে আমরা পাইথন শিখবো, অনেকেই বলে যে আমরা জাভা শিখবো, মানে সিদ্ধান্তহীনতায় থাকে। মেইনলি আসলে আপনি যাই শিখেন না কেন, সবার আগে শিখতে হবে, আপনার স্টার্টটা করতে হবে ওয়েব ডিজাইন থেকে। আপনি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন বা ডেভেলপ করতে চান না কেন, আপনি ফ্রিল্যান্সিং করতে চান বা লোকাল মার্কেট প্লেসে আপনি জব করতে চান, যেখানেই যান না কেন, আপনাকে ওয়েবসাইট ডিজাইনটা আগে জানতেই হবে। উইদাউট ওয়েব ডিজাইন আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের কোনো ফেস বা কোনো ভিজুয়াল কিছুই দেখতে পাবেন না। এরপরে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার জন্য এবার আপনি পিএইচপি মাইএসকিউএল দিয়ে করেন বা জাভা দিয়ে করেন বা পাইথন দিয়ে করেন, এটা আপনার উপর ডিপেন্ড। তো যদি ইউজ কেসটা বুঝি, পাইথন দিয়ে কখন কাজ করা হয়, জাভা দিয়ে কখন কাজ করা হয়, ডটনেট দিয়ে কখন কাজ করা হয়, আমাকে ইউজ কেসটা বুঝতে হবে। ইউজ কেসটা যদি আমি চিন্তা করি, যেমন পিএইচপি মাইএসকিউএল দিয়ে সবচাইতে বেশি সর্বোচ্চ ওয়েবসাইট ইন্টারনেট সার্ভারে তৈরি করা। কারণ কি, পিএইচপি মাইএসকিউএলটা খুবই সহজ এবং এইটার বাজেটও খুব কম বাজেটের মধ্যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় এবং এটার জবের অ্যাভেলেবিলিটি বেশি। মানে চাইলেই আপনি মোটামুটি একটু এক্সপার্ট হলে, একটু স্কিল হলে আপনি চাইলেই যে কোনো জবে আপনি ঢুকে দিতে পারবেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি একটা আলোচনা। সো এখন আমরা যেটা এখানে কয়েকটা আলোচনা হয়েছে, আমি রিভিউ করি। ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এক বিষয় না। ডিজাইন করার জন্য জানতে হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেগুলো হচ্ছে HTML, CSS, যদিও জাভাস্ক্রিপ্টটা সার্ভার সাইড ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবং আলোচনা করা হয়েছে ওয়েবসাইট ডিজাইন নিয়ে এবং ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হলে কি কি জানা লাগবে। আমি যদি একটু এক্সাম্পল দিই, যেমন আপনার আমি গুগলের ওয়েবসাইটে ঢুকি, যেমন google.com-এ গেলাম, একটা এখানে ছবি আছে, এখানে সার্চ বক্স আছে, এখানে কিছু লিংক আছে। এই যে এই জিনিসগুলো দেখানো হচ্ছে, যে এগুলো দেখানো হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আমি যখন এখানে কিছু সার্চ করতেছি, ধরেন বেস্ট বাইক 2020, এই যে বেস্ট বাইক 2020 আমি লিখার পরে আমাকে এটা এনে দিচ্ছে। এখানে কাজ করতেছে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, বিভিন্ন ক্যালকুলেশন, ফাংশন, বিভিন্ন লজিক, এগুলো কাজ করতে পারবেন। বাট মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি শুধুমাত্র একটা স্ট্রাকচার, একটা ওয়েবসাইট বা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের একটা স্ট্রাকচার ডেভেলপ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, আর এর বেশি কিছু না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের পার্থক্য। আরও একটা সহজ বিষয় আপনাকে বুঝাই দিই। ধরেন একটা প্রাইভেট কার বা একটা মার্সিডিজ কার বা যে কোনো একটা গাড়িটা দেখতে কিরকম হয়, গাড়িটার কালার কি, গাড়িটার সাইজ কি, ঠিক আছে, এরপর হচ্ছে গাড়ির মানে সিটগুলো কিরকম, এগুলো আমরা ধরে নিতে পারি এগুলো হচ্ছে গাড়ির ডিজাইন বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর গাড়ির ভিতরে যেটা ইঞ্জিন থাকে, স্টার্ট করলে যেটা আপনার চালু হয়, এবং হচ্ছে গিয়ে বিভিন্ন গিয়ার থাকে, অটো বা ম্যানুয়াল, ঠিক আছে, এগুলো এই যে গাড়িটা যে প্রসেসে চলে বা গাড়িটা যে প্রসেসে মুভ করে, এইটা মূলত বলতে পারেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন ওয়েবসাইটটা আপনারা যেই ভিজুয়ালি যেই ডিজাইনটা দেখতে পান,
এটা তৈরি করা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, বাট ওয়েবসাইটে যে অ্যাক্টিভিটিগুলো আমরা দেখতে পাই, ইউজারের সাথে অ্যাক্টিভিটি যেগুলো থাকে, এগুলো বলতে পারেন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মোটামুটি আমরা বেসিকভাবে এই আলোচনাগুলো করলাম। এখন আমি আপনাদের কাছে আসব। এর মধ্যে টেক্সট এডিটর আপনাদের ইউজ করতে হবে। যেমন আপনারা চাইলে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে পারেন। আপনারা চাইলে সাবলাইম টেক্সট ইউজ করতে পারেন। আপনারা চাইলে ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন। আপনারা চাইলে ব্র্যাকেটস ইউজ করতে পারেন, অ্যাটম ইউজ করতে পারেন। আপনি যে প্রোগ্রামিং মার্কআপ ল্যাঙ্গুয়েজটা লিখবেন বা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার জন্য আপনাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে, যেটা আপনি নোটপ্যাড প্লাস প্লাসে ইউজ করতে পারেন, সাবলাইম টেক্সট 3ও ইউজ করতে পারেন, ভিএস কোডে ইউজ করতে পারেন, ব্র্যাকেটস ইউজ করতে পারেন, অ্যাটম ইউজ করতে পারেন। আমি মনে হয় আপনাদেরকে আবার মিউট করে দিব, কিছু করার নেই, আপনারা নিজেরা করতেছেন না মিউট। এই টেক্সট এডিটর থেকে যে কোনো একটা ইউজ করলেই হবে। যেমন অনেকেই কম্পিউটার নোটপ্যাড প্লাস প্লাস থাকতে পারে, অনেকেরই সাবলাইম থাকতে পারে, অনেকে ভিএস কোডটা পছন্দ করতে পারে। তো এটার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনোটাই ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এখানে পার্সোনালি ইউজ করব আমার এখানে সাবলাইম টেক্সটে আমি এখানে কাজ করব, আপনাদের সাথে সাবলাইম টেক্সটের মাধ্যমে প্র্যাকটিস করব। সব টেক্সট এডিটরের কাজগুলো একই, এখানে আপনি প্র্যাকটিস করতে পারেন প্রত্যেকটা টেক্সট এডিটরে। কিন্তু এইটা এনভায়রনমেন্টটা এক একজনের এক একটা ভালো লাগে, ঠিক আছে? এবং প্রত্যেকটারই নিজস্ব ভালো ভালো কিছু ফিচার আছে, এই ফিচারগুলো ইউজ করাটা জানতে পারবো। তো এগুলো আমরা তো আসলে প্রথম ক্লাসে জেনে যাব না, আমরা পর্যায়ক্রমে এগুলো জানবো। তো আমি এখানে প্র্যাকটিস করবো যে সাবলাইম টেক্সটের মাধ্যমে। আপনারা চাইলে অনেকে নোটপ্যাড প্লাস প্লাস আছে, এটা অনেকেই পছন্দ করে, অনেকে এটা দিয়েও কাজ করতে পারেন, কোনো বাইন্ডিংস নাই, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি যে কোনোটা দিয়েই কাজ করতে পারেন। ভিজুয়াল স্টুডিও কোড এইটাও খুবই পপুলার, হ্যাঁ, এটা দিয়েও কাজ করতে পারেন। ব্র্যাকেটস ও ডিজাইনের জন্য খুব পপুলার, এটা দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে পার্সোনালি সাবলাইম টেক্সট দিয়ে কাজ করব, আপনারা এটা দিয়েও কাজ করতে পারেন। আমি এটার ডাউনলোডটা দেখাই দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন যাদের নাই। সাবলাইম টেক্সট 3-তে যাবেন, সাবলাইমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোডে যাবেন। এই যে উইন্ডোজ 64 বিট, এই যে এটা ডাউনলোড করে ফেলবেন। তো এটা মোটামুটি লাইসেন্স কি চায়, এটা আপনি লাইসেন্স না করালেও সমস্যা নেই, আপনি এটা ইউজ করে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি লাইসেন্সটা কি না দিয়েও আপনি ইউজ করতে পারবেন, আপনাকে কোনো প্রবলেম হবে না। মাঝে মাঝে একটু মেসেজ দিবে, এতটুকু, আর কিছু না। আচ্ছা, আমি এটা ইউজ করে কাজ করব আর কি। এখন আসেন আমরা মূল ক্লাসে ফিরে যাই। তো আমাদের টেক্সট এডিটর হিসেবে সাবলাইম ইউজ করতেছি। এখন আমরা এইচটিএমএল নিয়ে কাজ করা শুরু করব। আমাদের হচ্ছে আজকে ক্লাস 1, আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি ক্লাস 1 নামে। ক্লাস 1 নামে একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি আমি। আমার ওয়ার্কিং ফোল্ডারটা হচ্ছে ক্লাস 1। একটা বিষয় খেয়াল রাখবেন, আমি আপনাদের যারা মোটামুটি এই কোর্সটা কিন্তু বিগিনারদের জন্যই ডিজাইন করা হয়েছে, একদম যারা ফ্রেশ। তো আপনারা যেটা খেয়াল করবেন, তো ফ্রেশ অবস্থায় কাজ করতে গেলে অনেকেই প্রবলেমে পড়তে পারে। আমি যেই স্টাইলে কাজ করব, যেভাবে কাজ করে আপনাদেরকে দেখাবো, আপনারা ওইটাই ফলো করে, তাহলে আপনারা প্রবলেমে পড়বেন। আর যারা মোটামুটি এই কাজগুলো করেছেন তাদের বিষয়টা টোটালি আলাদা। তো আমি যেভাবে কাজ করব আপনারা ঠিক ওই সিস্টেমটাই ফলো করুন, তাহলে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? তো আমি এখানে একটা HTML এ কাজ করার জন্য একটা HTML ফাইল দিচ্ছি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাচ্ছি, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট নিচ্ছি। এই টেক্সট ফাইলটাকে আমি HTML ফাইলে রূপান্তর করব। আমি পুরো নামটাকে চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এখানে আমি ফাইলের নামটা নিজে থেকে ডিফাইন করে দিচ্ছি index.html। তো আমি যখন এক্সটেনশন পরিবর্তন করতে চাচ্ছিলাম, তখন আমাকে সে মেসেজ দিচ্ছিল যে আমি পরিবর্তন করতে চাই কিনা, কনফার্ম হয়ে গেল। আচ্ছা,
এই ফাইলটা এবং এই ফাইলটার মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে টেক্সট ফাইল, আর এইটাও টেক্সট ফাইল ছিল। আমরা কি করলাম, এই ফাইলের নামটাও পরিবর্তন করে দিলাম, এক্সটেনশনটাও পরিবর্তন করে দিলাম। এটা এখন HTML ফাইল। এটা ওপেন হবে এখন ডাবল ক্লিক করলে বা ওপেন করলে ব্রাউজারে। দেখেন পাশে একটা ব্রাউজার আইকন চলে আসছে। ব্রাউজারে HTML ফাইলটা রান করে, যে কোনো ব্রাউজারে রান করে। আপনার গুগল ক্রোম থাকতে পারে, মজিলা ফায়ারফক্স, ব্রেভ, মাইক্রোসফট এজ, যে কোনোটাতেই আপনি রান করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই index.html এই ফাইলটাতে আপনি কোডিং করবেন, মানে আপনি HTML-টা নিয়ে কাজ করবেন। তো আপনি কিভাবে কাজ করবেন? এটাকে আপনি ওপেন করবেন সাবলাইম টেক্সট এডিটরের মাধ্যমে। এখানে ফাইলে যাবেন, ওপেন ফাইলে যাবেন। ওপেন ফাইলে গিয়ে আমার যেমন ডেস্কটপে এই ফাইলগুলো আছে, আপনাদের ফোল্ডারটা আছে ব্যাচ 3 এর মধ্যে, ব্যাচ 3 ক্লাস 1, এই যে index.html, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করলাম। দেখেন আমার এখানে HTML ফাইলটা চলে আসছে। আপনি এইভাবে ওপেন করতে পারেন, বা আপনার ইচ্ছা হলে আপনি এটাকে কি করতে পারেন, এইভাবে ড্র্যাগ করে এনেও ড্রপ করে দিতে পারেন, আপনার যেভাবে খুশি। ঠিক আছে? কিন্তু আপনি যেটা করবেন, সর্বপ্রথম ওয়ার্কিং ফোল্ডারটা আগে তৈরি করে তার মধ্যে কাজ করবেন, এলোমেলো কাজ করবেন না। একবার ডেস্কটপে, একবার সি ড্রাইভে, একবার ডি ড্রাইভে, একবার ই ড্রাইভে, এরকম কাজ করবেন না। একদম পরিষ্কারভাবে গুছানোভাবে প্র্যাকটিস করবেন। যেমন ক্লাস 1 আপনাকে আমি দেখাচ্ছি, আপনি আপনার কম্পিউটার ফোল্ডারে ক্লাস 1 নামে ফোল্ডার নিয়ে ওইখানেই প্র্যাকটিসগুলো করবেন। ঠিক আছে? এইভাবে কাজগুলো করবেন। তো HTML এর যে প্রিন্সিপলগুলা, 3টা প্রিন্সিপল আছে। HTML এ কাজ করতে গেলে 3টা বিষয় আপনাকে জানতে হবে: ট্যাগ, এলিমেন্ট এবং হচ্ছে কি অ্যাট্রিবিউট। এর বাইরে HTML এ কিছু নাই। আপনি HTML এ যাই কিছু করতে চান না কেন, আপনাকে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট নিয়েই আপনাকে কাজ করতে হবে। ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউটের বাইরে কিছু নয়, সব কিছু এর মধ্যে HTML এর। তো কিভাবে ট্যাগ নিতে হয়, কিভাবে এলিমেন্টটা হয়, কিভাবে অ্যাট্রিবিউটটা নিতে হয়, এই বিষয়গুলো আমি কাজ করে করে আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাচ্ছি কিভাবে এই বিষয়গুলো আপনি জানবেন। তো প্রত্যেকটা HTML ফাইলের একটা বেসিক স্ট্রাকচার থাকে। আমি আপনাদেরকে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে দেখাবো। এবং বেসিক স্ট্রাকচারটা তৈরি করতে হলে আপনাকে ট্যাগ জানতে হবে। ট্যাগ কোনটা আসলে? এই ট্যাগ নিতে হলে আপনাকে গ্রেটার দেন, লেস দেন নেবেন, এর মাঝখানে যাবেন, যে আপনি যে কিওয়ার্ডটা দিবেন, যেমন HTML এই কিওয়ার্ডটা দিলাম, এটা হচ্ছে একটা ট্যাগ। এটা হচ্ছে একটা ট্যাগ। আমরা ছিলাম হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম ক্লাস 1 নামে। ক্লাস 1 এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ফোল্ডার, আজকের প্রজেক্ট ফোল্ডার। তো এই ফোল্ডারে আমি একটা ফাইল নিলাম index.html নামে। এই ফাইলটাকে আমি চাইলে রান করতে পারবো, ওপেন করতে পারবো ব্রাউজারে। ব্রাউজারে কি করতে পারবো, এটাকে ওপেন করতে পারবো। আচ্ছা, কোনো কারণে যদি আমার কথা স্পষ্ট না শুনতে পান, আমাকে মেসেজ করেন। আপনাদের সবাইকে মিউট করে রাখা আছে, ঠিক আছে? মেসেজ করেন যে আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো HTML এ যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করব, এটার জন্য তো আমরা ইউজ করব সাবলাইম টেক্সট। তো আমি যেটা করলাম, সাবলাইম টেক্সটের মধ্যে এসে এই ফাইলটাকে ওপেন করলাম। কিভাবে ওপেন করলাম, আমি হয়তোবা নেট কানেকশনের কারণে অনেকে বিষয়টা বোঝেন নাই, আমি পুনরায় দেখাচ্ছি আবার। আমি এটার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমাকে এই প্রশ্নটা যেহেতু করেছেন, ধন্যবাদ। আপনি নিজেও প্রশ্ন না করলে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিতাম যে কেন ইন্ডেক্স নেওয়া হয়। ইন্ডেক্স নামটা কেন নেওয়া হয়, এটা খুব দ্রুতই আপনাদেরকে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আগে নিচ্ছি, আগে একটু কাজ করি, তারপরে উত্তরটা দিই, এখনই না দিই। index.html নামে নিলাম। এখন আমি এটাকে চাইলে সাবলাইম ওপেন করে এখান থেকে ওপেন ফাইলের মাধ্যমেও এই ফাইলটাকে আমি সাবলাইম ওপেন করতে পারি। আমি দেখেন এখানে কেটে দিচ্ছি। আমি চাইলে ফাইলে গিয়ে ওপেন ফাইলে ক্লিক করে আমার যে ফোল্ডার লোকেশন আছে, যেমন আমার ব্যাচ 3 এর মধ্যে ক্লাস 1 এর মধ্যে index.html এই ফাইলটাকে ওপেন করব। এখানে আমি এটাকে ওপেন করলাম, এইভাবে ওপেন করতে পারি। অথবা আমরা মানে ফোল্ডারে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমি ড্র্যাগ করে ওপেন করতে পারি। যে ড্র্যাগ করে এখানে আমি ছেড়ে দিচ্ছি,
এভাবেও আমি ওপেন করতে পারি, যেখানে যেভাবে আপনাদের সুবিধা হয় কাজ করতে। আচ্ছা, এরপরে আমি যেটা বলেছিলাম, আপনার HTML এ কাজ করার জন্য তিনটা বিষয় আপনার ভালোভাবে জানা লাগবে। এই তিনটা বিষয়ের উপরে পুরো HTML-টা কাজ করবে আপনার সাথে। সেটা হচ্ছে ট্যাগ, এলিমেন্ট এবং হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট। HTML এর ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউটের বাইরে কিছু নেই। আপনি যা কিছু করেন না কেন, ওয়েবসাইটের যত ভালো স্ট্রাকচারই তৈরি করতে চান না কেন আপনি, আপনাকে ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউটের মাধ্যমে করতে হবে। এর বিকল্প কিছু নাই, বিকল্প চিন্তা করারও কোনো সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা কাজ করতে করতে ট্যাগ কোনটা, এলিমেন্ট কোনটা, অ্যাট্রিবিউট কোনটা জেনে যাবো। তাহলে আমরা শুরু করি। এবং প্রত্যেকটা HTML ওয়েবসাইটের একটা বেসিক স্ট্রাকচার থাকে। আমরা ট্যাগ এখন যেটা জানবো, আমরা কিভাবে ট্যাগ নিতে হয় সেটা জানবো, কিভাবে বেসিক স্ট্রাকচার তৈরি করতে হয় সেটাও জানবো। ঠিক আছে, তো প্রথমেই যেটা ট্যাগ কিভাবে নিব, ট্যাগ নিব হচ্ছে কি গ্রেটার দেন লেস দেনের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেট তৈরি করে তার মাঝখানে একটা কিওয়ার্ড বসছে, দেখেন HTML নামে, এইটা হচ্ছে ট্যাগ। গ্রেটার দেন লেস দেনের মাঝখানে একটা কিওয়ার্ড বসছে HTML, এটা HTML থেকে নির্ধারণ করে দেওয়া। আপনি আর আমি আমার মতো করে চিন্তা করে এখানে ট্যাগ হবে না, HTML থেকে নির্ধারণ করে দেওয়া আছে নির্দিষ্ট কিওয়ার্ড, এগুলোর মাধ্যমে ট্যাগ হয়। গ্রেটার দেন এবং লেস দেনের মাঝখানে যে কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ট্যাগ। তো এই যে ট্যাগ তৈরি করলাম, প্রত্যেকটা ট্যাগের ওপেনিং থাকে এবং হচ্ছে ক্লোজিং থাকে। মানে আপনার রুমে ঢোকার দরজাও থাকে, বের হওয়ার দরজাও থাকে। তো একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগটা তৈরি করব এই যে এরকম ভাবে, গ্রেটার দেন লেস দেন দিব, দিয়ে এখানে HTML-টা আবার লিখবো এবং ক্লোজিংটা বোঝানোর জন্য প্রথমে হবে ফরওয়ার্ড স্ল্যাশ। যেটা ক্লোজিং ট্যাগ ওইটার প্রথমে থাকবে কি ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। যেমন আমি এখানে HTML স্টার্ট করলাম, এখানে ক্লোজ করলাম। প্রত্যেকটা ট্যাগের এরকম স্টার্ট থাকবে, ক্লোজ থাকবে। ক্ষেত্র বিশেষ কিছু ট্যাগ পাবো আমরা, যেই ট্যাগগুলোর স্টার্ট ক্লোজ থাকবে না ওইগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, মানে ওগুলো সিঙ্গেল থাকবে, কোনো স্টার্ট ক্লোজ থাকবে না। এটা কাজ করতে করতেই আমরা ফেস করব। ঠিক আছে, তো এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এইটা আমাকে প্রথমে তৈরি করতে হবে, এই ট্যাগটা। এই HTML এর মাঝখানে প্রথমে হবে হচ্ছে হেড। এই হেড ট্যাগটাও আপনাকে স্টার্ট করতে হবে আবার ক্লোজ করতে হবে। HTML এর মধ্যেই কিন্তু হেড হবে, HTML এর বাইরে না। দেখেন HTML ক্লোজ করেছি এর মধ্যেই, এর বাইরে কিন্তু। এবং আপনাকে নিতে হবে বডি। বডি স্টার্ট হবে, বডি ক্লোজ হবে। বডি কি হবে, বডি স্টার্ট হবে, বডি আবার ক্লোজ হবে। ক্লোজ কিভাবে বুঝবেন, ট্যাগটা ডাবল হয়ে যাবে আর প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ হবে, আর ফরওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো একটা ওয়েবসাইটকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। আমরা যেমন আমাদের মানব দেহটাকে দুইটা ভাগে যেমন ভাগ করা যায়, যেমন আমাদের মেইন হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। ঠিক আছে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। হেডের কাজ কি, বডির কাজ কি? আমাদের ওয়েবসাইটের এই টেকনিক্যাল যত বিষয় আছে, টেকনিক্যাল যেগুলো আমরা ভিজিটররা দেখতে পাই, মানে যারা ওয়েবসাইট ব্রাউজ করেন তারা দেখতে পায়, এই টাইপের টেকনিক্যাল পার্টগুলো বসে হচ্ছে হেড পার্টে। আর ওয়েবসাইটে আপনি যা যা প্রদর্শন করতে চান, ছবি, কোনো লেখালেখি, কোনো লিঙ্ক, যা কিছুই প্রদর্শন করতে চান সবকিছু আপনাকে কাজ করতে হবে বডিতে। বাট হেডের মধ্যে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টগুলো বসে। যেমন একটা বিষয় কমন, সেটা হচ্ছে এখানে বসে হচ্ছে টাইটেল। টাইটেলটা এখানে স্টার্ট আছে এবং টাইটেলটা ক্লোজ আছে। যেমন টাইটেল আমি এখানে দিতাম হচ্ছে গিয়ে মাই ফার্স্ট ওয়েব, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। হ্যাঁ, একটা টেকনিক্যাল বিষয়ের মধ্যে একটা বিষয় দিলাম, সেটা হচ্ছে টাইটেল। টাইটেলটাও একটা ট্যাগ, এটা স্টার্ট থাকবে এবং হচ্ছে ক্লোজ থাকবে। বডিতে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগটা নিব হচ্ছে পি এর মাধ্যমে। পি ট্যাগ স্টার্ট করলাম, পি ট্যাগ ক্লোজ করলাম। এখানে আমরা বললাম অল কন্টেন্ট আপনি আপনার ওয়েবসাইটে যত রকমের কন্টেন্ট দিতে চান না কেন সবকিছু দিতে হবে বডির মধ্যে। আর টেকনিক্যাল যত বিষয়গুলো থাকে সেগুলো বসে হচ্ছে হেডের মধ্যে। আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে এটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি।
আমি যদি এই HTML ফাইলটাকে রান করতে চাই, তাহলে আমরা এই ফোল্ডারে গিয়ে ফাইলটা ব্রাউজারে ওপেন করলেও হবে, ওপেন উইথ গুগল ক্রোম, মজিলা যেটাই হোক না কেন ওপেন করলেও হবে, অথবা সাবলাইমের এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, আমার ডিফল্ট ব্রাউজার এটা ওপেন হয়ে যাবে। দেখেন অল কন্টেন্ট গোজ হিয়ার, এই লেখাটা আমি লিখছিলাম কোথায়, বডির মধ্যে। তো এটা আমাদের কিন্তু এই যে ব্রাউজারে দেখাচ্ছে, বডির মধ্যে দেখাচ্ছে, কিন্তু আমরা যে টাইটেল লিখলাম মাই ফার্স্ট ওয়েব পেজ, এটা কোথায় দেখাচ্ছে, এইটা দেখাচ্ছে কিন্তু আপনার একদম উপরে ট্যাবের মধ্যে দেখেন লেখা দেখাচ্ছে মাই ফার্স্ট ওয়েব পেজ। তো এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হেডিং এর মানে হেডারের পার্ট, হেডারের মধ্যে যত টেকনিক্যাল বিষয়গুলো আছে ওগুলা বসে। আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যদিও এগুলো নিয়ে এখন আমরা কাজ করব না বা কাজ করা ঠিক হবে না, একটু অ্যাডভান্স হয়ে নিই আমরা। যেমন এখানে কাজ আমার হবে হচ্ছে কি বিভিন্ন CSS এর লিঙ্কের কাজ হবে, এখানে বিভিন্ন জাভাস্ক্রিপ্টের লিঙ্কের কাজ হবে, এখানে এখানে হচ্ছে মেটার কাজ হবে, মেটার কাজ হবে, এখানে হবে হচ্ছে কি আপনার ইসের কাজ, আপনার কি বলে ইনলাইন ইন্টারনাল CSS এর কাজ। তো এই যে এখানে হেড সেকশনে যে কাজগুলো হবে, এখানকার এই কাজগুলো ব্রাউজারে দেখা যাবে না, কারণ কি এগুলো হচ্ছে হেড পার্ট, হেড পার্টের মধ্যে এগুলো সব ইনভিজিবল থাকে, এগুলো ভিজিবল থাকে না ব্রাউজারের মধ্যে, এগুলো সব টেকনিক্যাল পার্ট, ঠিক আছে। তো এখানে এত কিছু আমরা এখনই আলোচনা যাব না, আমরা পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ যাই। তো আপাতত টাইটেল পর্যন্তই থাকুক হেডের মধ্যে, বাকি কাজ আমরা বডিতে শুরু করি। তো আমি যেটা বলেছিলাম আপনাকে বা আপনাদের সবাইকে, যে HTML এ কি একটা প্রত্যেকটা HTML পেজের একটা বেসিক স্ট্রাকচার থাকে, এইটা হচ্ছে HTML পেজের বেসিক স্ট্রাকচার। প্রথমে HTML থাকবে এবং HTMLটা সবার শেষে ক্লোজ হবে, তারপরে হেড থাকবে, হেডটা আবার ক্লোজ হবে, হেডের মধ্যে টাইটেলটা বসাবো আমরা, টাইটেলটা বসছে, এরপরে হেডের পরে বডি, বডি স্টার্ট ক্লোজ, প্রত্যেকটা ট্যাগের স্টার্ট এবং ক্লোজ আছে। এখন আসেন আমরা বর্তমানে HTML5 এ কাজ করতেছি, এই জন্য আমাদের যে ওয়েব ব্রাউজার এটা HTML5 এর ফাইল, এটা যে তারা বুঝবে, বোঝার জন্য আমাকে এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে আলাদা, ওইটার নাম হচ্ছে ডক টাইপ HTML। এটা ইউজ করলে ব্রাউজার অটোমেটিক্যালি জেনে যাবে এটা কি টাইপ HTML এর কোন ফাইল, HTML5 ভার্সন, ডক টাইপ HTML, ঠিক আছে। তো ডক টাইপ HTML এটা প্রথমে লেখা থাকবে, এরপর হচ্ছে HTML, এরপরে হেড, হেডের মধ্যে টাইটেল, এরপর হচ্ছে বডি, স্টার্ট ক্লোজ, প্রত্যেকটা ট্যাগের থাকবে। আচ্ছা, আমি বলেছিলাম যে ট্যাগ, এলিমেন্ট এবং হচ্ছে অ্যাট্রিবিউটের মাধ্যমে কাজগুলো হয়। এগুলো হচ্ছে ট্যাগ, যেগুলো আপনি গ্রেটার দেন লেস দেনের মাঝখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ট্যাগ। এখন আসেন আমরা HTML এর কোন কোন ট্যাগগুলো আপনার ভালো করে শিখে গেলে আমাদের মোটামুটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবে। HTML এর অনেক ট্যাগ আছে, সব ট্যাগ আপনার না জানলেও হবে, বা জেনে রাখবেন আপনি, বা সব ট্যাগগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে না। একটা ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যেই ট্যাগগুলো রেগুলার ব্যবহার করা হয়, এই ট্যাগগুলোর আমি নাম লিখতেছি, আপনারা দেখেন। যেমন আপনার হেডিং ট্যাগ নিয়ে কাজ করা হবে খুব বেশি পরিমাণে একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। আপনাকে প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কাজ করা হবে, আপনার ইমেজ নিয়ে কাজ করা হবে, ইমেজ নিয়ে আপনার হচ্ছে গিয়ে লিঙ্ক নিয়ে কাজ করা হবে, লিঙ্ক আপনার হচ্ছে গিয়ে টেবিল নিয়ে কাজ করা হবে, আপনার লিস্ট নিয়ে কাজ করা হবে, আপনার হচ্ছে গিয়ে ফর্ম নিয়ে কাজ করা হবে, আপনার ডিভ নিয়ে কাজ করা হবে। মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য এই মানে কয়েকটা যে ট্যাগের নাম লিখলাম, হ্যাঁ, বা কয়েকটা ট্যাগের যে নাম লিখলাম, আপনি একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই ট্যাগগুলোই বারবার ব্যবহার হবে। আরও ট্যাগ আছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হবে এই ট্যাগগুলো, সবচেয়ে বেশি ব্যবহার হবে এই ট্যাগগুলো। এই ট্যাগগুলো মোটামুটি আপনি যখন জেনে যাবেন, মোটামুটি আপনি বলতে পারবেন যে HTML এর মোটামুটি আপনার অভিজ্ঞতা হয়েছে আপনার, ঠিক আছে। এই ট্যাগগুলোই আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে ছিল হচ্ছে, মুছে দিলাম আমি, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগটা কি, প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু হেডিং থাকে,
হেডিং থাকে কীরকম ভাবে, আমি যদি পিপল অ্যান্ড টেকের ওয়েবসাইটে যাই বা হচ্ছে যে নিউজ পেপারের ওয়েবসাইটে আসলাম, এখানে দেখেন এই যে একটা নিউজ, যেমন আপনার হচ্ছে গিয়ে কিশোরগঞ্জে পাওনা টাকা আদায় ঘিরে যুবক খুন, এটা কিন্তু একটা হেডিং। হেডিং এর নিচে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে। এরপর হচ্ছে দেখেন জার্মানিতে আগামী বছরের মাঝামাঝি করোনার টিকা, এটাও একটা হেডিং, এর নিচে বিস্তারিত নিউজটা দেওয়া আছে। তো ওয়েবসাইটে এরকম ছোট বড় অনেক হেডিং থাকে। এই হেডিংগুলোর জন্য হেডিং এর 6টা ট্যাগ আছে, হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত। আমি পর্যায়ক্রমে লিখছি, দেখেন আপনারা H1, এটা হচ্ছে আমি লিখলাম হেডিং 1, এরকম ভাবে 6টা ট্যাগ আছে। H2 আমি লিখলাম হেডিং 2, এরকম 6টা ট্যাগ আছে। আমি কপি পেস্ট করে দিচ্ছি বারবার না লিখে। এটা হবে হচ্ছে গিয়ে H3, এটা হবে হচ্ছে গিয়ে আপনার H4, এটা হেডিং 4। এইটা হবে হচ্ছে গিয়ে H5, হেডিং 5। এরপরে এটা হবে হচ্ছে H6, হেডিং 6। পর্যায়ক্রমে 6টা ট্যাগ, হেডিং 1 2 3 4 5 6, 6টা ট্যাগ। হেডিং এর কয়টা ট্যাগ? 6টা ট্যাগ। আমি যদি এইটাকে ব্রাউজারে গিয়ে রিলোড দেই, ও আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখা ভালো, আপনি যে কাজটা করতেছেন এই কাজের আউটপুটটা দেখার জন্য আপনাকে প্রথমত হচ্ছে এটাকে সেভ করতে হবে। ফাইলে গিয়ে ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে হবে, অথবা শর্টকাটে Ctrl+S দিয়েও সেভ করতে পারেন, ঠিক আছে? তো এটা ব্রাউজারে রান করা আছে। আমি যদি যা রিলোড দেই এখন, তাহলেই দেখা যাবে। দেখেন হেডিং 1টা বড়, পর্যায়ক্রমে হেডিং 2টা একটু ছোট, তার চেয়ে হেডিং 3টা আর একটু ছোট। তো হেডিং এর উপর ডিপেন্ড করে হেডিং ছোট বড়টা ব্যবহার করা হয়। যেমন দেখেন এখানে হেডিংটা একটু বড় ব্যবহার করা হয়েছে, এখানে আবার একটু ছোট ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? এখানে আবার আরেকটা সাইজের হেডিং ব্যবহার করা হয়েছে। তো এটা আসলে ডিপেন্ড করে আপনি কখন কোথায় কেন ব্যবহার করতেছেন হেডিংটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার, যেমন একটা পোস্ট করবেন, পোস্টের টাইটেলটা হচ্ছে হেডিং এর মধ্যে বসে। আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল। বাফারিং হচ্ছে, বাফারিং তো হওয়ার কথা না। বাফারিং হচ্ছে, আচ্ছা আচ্ছা, এখন এখনো কি বাফারিং হচ্ছে, নাকি বাফারিংটা এখন ঠিক আছে, মানে পরিষ্কার হয়েছে সবকিছু? হেডিং 2, হেডিং 3 4 5, 6টা ট্যাগ আছে। 6টা ট্যাগ আমরা যে কোনো সময় আমার যেখানে যেটা প্রয়োজন হবে ওইটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে? তখনই আমরা ওইটাই ব্যবহার করব। এখন আসেন, আমাদের অডিও কেটে যাচ্ছে, নেট প্রবলেমের কারণে হতে পারে অডিওটা একটু এরকম হচ্ছে। আপনারা হচ্ছে আপনাদের নেট ইয়াটা চেক করে দেখেন, আমার এখান থেকে মোটামুটি ঠিক আছে। তো হেডিংটা আমরা আসলে কখন ব্যবহার করব? যখন আমাদের কোনো একটা টাইটেল ইউজ করতে হবে, পোস্ট টাইটেল। তো আমরা একটা পোস্ট করব, এখানে আমরা কি করলাম, এখানে এগুলোকে একটু আমরা মুছে দিলাম। আচ্ছা, তার আগে আরেকটা বিষয় বলে নিই, যে হেডিংটা কিন্তু বড় এবং ছোট নির্ভর করতেছে আমরা কোথায় কোন হেডিং ব্যবহার করতেছি। কিন্তু একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে লেখা কোথাও ছোট কোথাও বড়, এটা কি আসলে হেডিং এর মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে? আসলেই না। আপনার নির্ধারণ করা হচ্ছে কি আপনার ইসের মাধ্যমে, সিএসএস এর মাধ্যমে।
যে বিষয়টা আবারও আমি পরিষ্কার করে দিই আপনাদেরকে, একটা ওয়েবসাইটে কি কি লেখা থাকবে, কি কি ছবি বসবে, কিভাবে লিঙ্ক হবে, কিভাবে টেবিল হবে, এই টাইপের কাজগুলো করতে হয় হচ্ছে কি আপনার HTML এর মাধ্যমে। আর CSS এর কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে কিভাবে সুন্দর ইন্টেরিয়র করা যায়, ডিজাইন করা যায়, কালারফুল করা যায়। লাইক আপনার একটা বিল্ডিং যখন তৈরি করেন, বিল্ডিংটা বলতে পারেন আপনি HTML এর মাধ্যমে তৈরি করলেন, বাট বিল্ডিংটাকে যখন আপনি ডেকোরেশন করেন বা ডেকোরেট করেন বা ইন্টেরিয়র করেন, ওইটা হচ্ছে CSS। ওইটা হচ্ছে CSS। যেমন এখানে দেখেন বিভিন্ন রো কলাম করা আছে, এরপরে প্রত্যেকটা রো কলামের সাইজগুলো খুব সুন্দর করে হাইট উইথ ঠিক মতো দেওয়া আছে, কোথাও কোথাও ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে। এই যে এই টাইপের কাজগুলো হচ্ছে কি আপনার CSS এর কাজ। বাট একটা যেমন এই যে এখানে এই যে সেন্ড মেসেজ, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে। পিপল এন্ড টেকের লোগোটা একটা হাইট উইথ দেওয়া আছে। এখানে যে লেখার কালারগুলো দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা লেখার কালার, কোথাও ব্ল্যাক কালার লেখা, কোথাও আবার কালারফুল লেখা, কোথাও আবার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া। তো এই যে রো কলাম করে সুন্দর করে বসানো, তো এই যে এই টাইপের কাজগুলো করা হয় হচ্ছে CSS দিয়ে। তাহলে জাভাস্ক্রিপ্টের কাজগুলো কি? জাভাস্ক্রিপ্টের কাজগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটটাকে আরো একটু ইন্টারেক্টিভ করা। ক্লায়েন্ট সাইটে বিভিন্ন ভ্যালিডেশনের কাজ থাকে জাভাস্ক্রিপ্টে, এরপরে যেরকম স্লাইডার গুলো থাকে, ইমেজ স্লাইডার, ঠিক আছে, এরকম ব্রাউজারের অনেক কাজগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয় লজিক্যালি। তো তো যেটা বলতেছিলাম যে মার্কআপ ল্যাঙ্গুয়েজের হচ্ছে গিয়ে যা কিছু করবেন স্ট্রাকচারের জন্য HTML এর মাধ্যমে, আর ডিজাইন করবেন CSS এর মাধ্যমে। জাভাস্ক্রিপ্টটা যেমন ওয়েবসাইটটাকে আরো একটু ইন্টারেক্টিভ করে। যেমন আপনি ধরেন একটা বিল্ডিং তৈরি করলেন, 10তলা ভবন। এই 10তলা ভবনে কিন্তু সিঁড়ি দিয়েও উঠা যায়, তাই না? সিঁড়ি দিয়ে উঠা যায়, কিন্তু আপনি এখানে একটা লিফট ব্যবহার বা একটা লিফট বসালেন, কারণ কি আপনি খুব দ্রুত উঠতে পারবেন, বা মানে আপনার বিল্ডিং এর যারা ব্যবহারকারী তারা সুবিধা পাবে। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইটের মধ্যে জন্য এরকম, আপনার অনেক কাজ খুব চমৎকার ভাবে আপনাকে করে দিবে, অনেক কাজ আপনাকে চমৎকার ভাবে করে দিবে, ঠিক আছে। তো এখন আসেন আমরা যেখানে ছিলাম, তো যেটা বলতেছিলাম যে আমরা কি তাহলে এই যে হেডিং 1 2 3 4 5 6 এগুলোর মাধ্যমে লেখা ছোট বড় করব না, আমরা লেখা ছোট বড় করব টেক্সটের সাইজ CSS এর মাধ্যমে। এই হেডিং এর মাধ্যমে শুধুমাত্র আমরা হেডিংই ব্যবহার করব। তো আমি এখানে হেডিং ট্যাগগুলোকে ফেলে দিচ্ছি, একটা ট্যাগ রাখলাম H1, আর এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি P-ট্যাগ, P-ট্যাগ পৃষ্ঠা ডাবল ক্লোজ করলাম। এখানে আমি একটা ডাম্মি টেক্সট বসাই, যেমন এখানে আপনার আচ্ছা, যেটা বলতেছিলাম এখানে আমরা ডাম্মি টেক্সট বসে, ডাম্মি টেক্সটগুলো আমরা পাবো হচ্ছে লরেম ইপসাম থেকে। আমরা সার্চ করবো হচ্ছে লিপসাম, লরেম ইপসাম। এই ওয়েবসাইটের মধ্যে আমরা টেক্সট পাবো, যে টেক্সটগুলো হচ্ছে ডাম্মি টেক্সট। এই টেক্সটগুলো ব্যবহার করলে আমাদের কোনো কপিরাইট ক্লেম হবে না, কারণ আমরা প্র্যাকটিস করার জন্য আমাদের টেক্সট লাগবে। এত টেক্সট আমরা হাতে লিখতে গেলে আমাদের সময় লেগে যাবে, তো আমরা কপি পেস্ট করে ইউজ করতে পারি। এখান থেকে আমি একটা ডাম্মি টেক্সট পেলাম, লরেম ইপসাম। এখানে আমি এটা বসালাম, ডাবল করে বসালাম, বসায় রান করলাম। দেখেন একটা পোস্টের টাইটেল এখানে বসালাম, পোস্টের ডেসক্রিপশনটা এখানে বসালাম। ফর এক্সাম্পল এই যে এটা দেখেন, যেমন জার্মানিতে আগামী বছরের মাঝামাঝি করোনার টিকা, এটা হচ্ছে আমার এই পোস্টের হেডিং বা পোস্টের টাইটেল। এটা কি? এটা পোস্টের টাইটেল। তো পোস্টের টাইটেলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি আমার টাইটেলে বসাচ্ছি। সাবলাইমে এই বাংলা লেখাটা বসাইলে এরকম হয়ে যায় বাংলাটা, তো এটা আপনার এরকম চিন্তিত হওয়ার কোনো কারণ নাই।
কারণ বাংলাটা বসালে এরকম হয়ে যায়, এখানে সার্কেলগুলো চলে আসে, বাট আউটপুটে ঠিক সেম আসে। এরপরে ধরেন আমি এটার যে বিস্তারিত ডেসক্রিপশনগুলো যেমন 1টা 2টা 3টা প্যারাগ্রাফে আছে, আমরা এগুলো 3টা প্যারাগ্রাফের মধ্যে দিব। এইটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, আমরা নিলাম। এরপর হচ্ছে আমরা আরেকটা প্যারাগ্রাফ নিব, কপি করে নিচ্ছি আমি। এরপরে আরো একটা প্যারাগ্রাফ নিব, মানে আমি জাস্ট ওই নিউজ পেপারের ওই নিউজটাকে আমি ফলো করতেছি। তিনটা প্যারাগ্রাফ নিলাম, এখন আমি এটাকে সেভ করতেছি। দেখেন, সেভ করে রান করতেছি। দেখেন ঠিক ওরকম ভাবে চলে আসবে। যদি এটা লেখার একটু উইথটা কম, মানে দুই পাশে জায়গা ছেড়ে তারপরে লিখেছে, আমরা পুরো ওয়েবসাইটে রেখেছি, এই জন্য এরকম দেখাচ্ছে। দেখেন আমাদের কি হলো, এই যে এটা আমরা হেডিং এর মাধ্যমে ইউজ করলাম, এটা চাইলে আমরা হেডিং 2 এর মাধ্যমে ইউজ করতে পারবো, H2। ঠিক আছে, তো এই যে নরমালি টেক্সট গুলো বসাবেন পি ট্যাগের মধ্যে, হেডিং টাইপের যখন কোনো কিছু লিখবেন ওগুলা হেডিং এর মধ্যে বসাবেন। এখন আমরা ধরেন আমরা এই যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা বসাবো। তো কিভাবে ছবিটা বসাতে পারি, এই সেম ছবিটাই আমি ডাউনলোড করি এখান থেকে, সেভ ইমেজেস লিখে আমি ডাউনলোড করতেছি, এবং ডাউনলোড করব হচ্ছে আমার যে ফোল্ডারটা, আমাদের ফোল্ডার হচ্ছে ব্যাচ 3+1। এখানে অনেক বড় ছবির নামটা আমি একটু ছোট করে ফেলি, vaccine.jpg। ঠিক আছে, এইটা হচ্ছে ছবির নাম, আমি সেভ করলাম। সেভ করে এই যে vaccine.jpg, দেখেন এই vaccine.jpg এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এই নামটাকে আমি কপি করে রাখলাম। এই ছবিটা আমি বসাবো আমাদের ওয়েবসাইটে। বসানোর জন্য আমাকে ট্যাগ ব্যবহার করতে হবে। এই ট্যাগের নাম হচ্ছে ইমেজ ট্যাগ, আর এই ট্যাগটা স্টার্টিং ক্লোজিং নাই, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ কিভাবে নিব আমরা দেখেন, ইমেজ ট্যাগটা নেওয়ার জন্য নিতে হবে প্রথমে আইএমজি, এরপরে এসআরসি ইকুয়াল দিয়ে এখানে ডাবল কোটেশন হবে। ইমেজ ট্যাগ নেওয়ার সিস্টেম হচ্ছে এরকম, আইএমজি নিব, এরপরে এসআরসি অ্যাট্রিবিউট বসবে, এখানে হচ্ছে গিয়ে ছবির নাম হবে। এখানে কি হবে, ছবির নাম হবে vaccine.jpg, এটা হচ্ছে ছবির নাম। এটা আমি এখন ব্রাউজারে গিয়ে রিলোড দেই, দেখেন ছবিটা চলে আসছে আমাদের ওয়েবসাইটে। কি হচ্ছে, ছবিটা চলে আসছে। এইভাবে হচ্ছে কি ওয়েবসাইটে ছবিটা ব্যবহার করতে হয়। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আপনাদেরকে যে ট্যাগের বাইরে কিছু নাই। আপনি একটা হেডিং বসাইছেন, এটার জন্য আপনাকে ট্যাগ ব্যবহার করতে হয়েছে। আপনি একটা ইমেজ বসাইছেন, ইমেজের জন্য ট্যাগ ব্যবহার করতে হয়েছে। আপনি প্যারাগ্রাফ বসাইছেন, প্যারাগ্রাফের জন্য ট্যাগ ব্যবহার করতে হয়েছে। আর প্রত্যেকটা ট্যাগের স্টার্ট ক্লোজ আছে। আমি বলেছিলাম যে কিছু ট্যাগ আমরা কাজ করতে গিয়ে পাবো যেগুলোর কোনো স্টার্ট ক্লোজ থাকবে না, যেমন ইমেজ, এটার কোনো ক্লোজিং নাই, এটা সিঙ্গেল ট্যাগ। ঠিক আছে, তবে এটার সাথে কিছু অ্যাট্রিবিউট বসে, যেমন এসআরসি, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এরপরে এএলটি অল্টার, এটাও একটা অ্যাট্রিবিউট। অল্টারের মধ্যে হচ্ছে কি আপনার ছবির একটা বসে, আপনার কি বলে, ছবির একটা নাম বসে এখানে, যেমন এটা পোস্ট টাইপের ইমেজ, লিখলাম হচ্ছে পোস্ট ইমেজ। ঠিক আছে, অল্টারের আসলে কাজটা কি, যখন আপনার ছবিটা কোনো কারণে মিসিং করবে তখন এই অল্টারের নামটা দেখাবে। যেমন দেখেন অল্টারের আউটপুটটা কোথাও দেখতে পাচ্ছেন আপনারা, কোথাও নাই। আউটপুটটা কখন দেখতে পাবেন, যখন আপনি ছবিটা নিতে কোনো জায়গায় মিসিং হবে, আপনার ছবিটা কখনো পাবেন না, অথবা ইন্টারনেট ব্রাউজার লোড হতে টাইম নিচ্ছে, তখন আপনার হচ্ছে কি এখানে ছবির টাইটেলটা এখানে দেখাবে, দেখেন পোস্ট ইমেজ। তাহলে আমি কিন্তু সহজেই বুঝতে পারতেছি আমার কোন ছবিটা মিসিং হয়েছে, অল্টারের মধ্যে লেখা থাকার কারণে। অল্টারের মধ্যে লেখা আছে পোস্ট ইমেজ,
তাহলে আমি এখানে পোস্ট ইমেজ কোনটা এটা আমি এসে চেক করবো। এই যে vaccine.jpg, এটা হচ্ছে পোস্ট ইমেজ। তাহলে আমি ছবির নামটা সলভ করে দিলাম, সলভ করে তারপর হচ্ছে আমি রিলোড দিচ্ছি, রিলোড দিলে দেখেন আমার ছবিটা আবার পেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে যেমন আমি বলেছিলাম ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, এরকম। এই যে অল্টারটা হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, হাইট। হাইটও একটা অ্যাট্রিবিউট। আমি এখানে হাইট দিলাম 300। তো এটা আপনার 300টা হচ্ছে পিক্সেল দিয়ে ইউনিটটা করা হয়। তো যদিও আমরা হাইট উইথ এগুলা HTML এর মাধ্যমে দিব না, হাইট উইথগুলো আমরা HTML এর মাধ্যমে দিব না, আমরা দিব এগুলো CSS এর মাধ্যমে। তারপরও জাস্ট আপনাদের অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য আমি ইউজ করতেছি। হাইট হচ্ছে একটা অ্যাট্রিবিউটের নাম, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা বসতেছে। দেখেন আমি ছবিটা রিলোড দিচ্ছি, হাইটের পরে আমাদেরকে উইথ দিতে হবে। হাইট 300, আমরা দিলাম হচ্ছে উইথ 500 দিয়ে আমরা রিলোড দিয়ে দেখেন আমাদের হাইট এবং উইথ দুইটাই, হাইট 300, উইথ 500 পরিবর্তন হয়ে গেল। এইভাবে আমরা হাইট উইথটা দিব না, আমরা দিব CSS এর মাধ্যমে। যত লেখা, যত ছবি ছোট বড় করা, পজিশনিং করা, রো কলাম করা, সবকিছু CSS এর মাধ্যমে হবে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদেরকে জাস্ট অ্যাট্রিবিউটের এক্সাম্পলটা দেওয়ার জন্য, আর কিছু না। এখন আরো একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে, আমাদের ওয়ার্কিং ফোল্ডারের মধ্যে ছবিটা রাখা আছে। ছবিটা যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে রেখে আমরা যদি এখানে ইউজ করি তাহলে হবে না। ডাউনলোড ফোল্ডারে আপনার ছবি আছে, কিন্তু আপনি আপনার এই ফোল্ডারে HTML এর মধ্যে আপনি ছবি বসাচ্ছেন, আপনার ছবির আউটপুটটা পাবেন না। আপনাকে ওয়ার্কিং ফোল্ডারে এনে নিতে হবে। এখন এমন যদি হয়, যেমন আপনার একটা ওয়েবসাইটে অনেক প্রকারের ইমেজ থাকে, স্লাইডার ইমেজ থাকে, গ্যালারির ইমেজ থাকে, ব্লগের ইমেজ থাকে, এত ইমেজ থাকে। তো এই ইমেজগুলো ফোল্ডার বাই ফোল্ডার হয়। যেমন এখানে হচ্ছে আমার পোস্ট ইমেজ, আমি এখানে পোস্ট নামে একটা ফোল্ডার নিচ্ছি। পোস্ট ফোল্ডারের মধ্যে আমার ছবিটা আমি রেখে দিলাম, পোস্ট ফোল্ডারের মধ্যে, যে vaccine.jpg, এটা পোস্ট ফোল্ডারে রেখে দিলাম, পোস্ট ফোল্ডারে রাখলাম। এখন আমার ব্রাউজারে গেলে আমি ছবির আউটপুটটা পাবো না, কারণ কি আমার ছবির লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমার ছবির লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে এসে লোকেশনটা বলতে হবে। যেমন কোথায় আছে vaccine.jpg-টা, পোস্ট ফোল্ডারে। তো আমার এখানে প্রথমে ফোল্ডারের নাম লিখতে হবে, তারপরে স্ল্যাশ দিয়ে আমার ফাইলের নাম। আমার এখানে প্রথমে কি ফোল্ডারের নাম লিখতে হবে, এই যে ফোল্ডার পোস্ট, এর মধ্যে আমার ছবিটা আছে। তো ছবির নামটা আমি লিখছি, কিন্তু কি ফোল্ডারের মধ্যে তো আছে। তো ফোল্ডারের মধ্যে থাকলে আপনাকে ফোল্ডারের নামটা লিখতে হবে, তারপরে গিয়ে ছবির নামটা লিখতে হবে, ফাইলের নামটা। অবশ্যই এক্সটেনশন সহ, যে .jpg বা .png থাকলে png, এর বাইরে কিন্তু না। ঠিক আছে, এই মোটামুটি আমরা একটা 3টা ট্যাগ কিন্তু আমরা অলরেডি শিখে ফেললাম। আমরা কি কি শিখলাম? স্ট্রাকচার করা শিখলাম, কিভাবে স্ট্রাকচার করতে হয়। আমরা শিখলাম হচ্ছে কি হেডিং ট্যাগগুলো কিভাবে নিতে হয় বা কখন নিতে হয়, ইমেজ ট্যাগটা কিভাবে নিতে হয়, এবং প্যারাগ্রাফ ট্যাগগুলো কিভাবে নিতে হয়। এগুলোই হচ্ছে ট্যাগ। এবং অ্যাট্রিবিউট নেওয়াটা আমরা শিখলাম। ইমেজের সাথে HRC অ্যাট্রিবিউট নিছি আমরা, অল্টার অ্যাট্রিবিউট নিছি আমরা, হাইট অ্যাট্রিবিউট, উইথ অ্যাট্রিবিউট নিছি আমরা। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আমাদের আলোচনা হলো। এখন এই index.html-টা আসলে কেন, যেমন আমি আমার কম্পিউটার থেকে ধরেন আমি পিপল অ্যান্ড টেকের ওয়েবসাইটের নাম লিখে peopleandtech.com লিখে সার্চ করলাম, তাই না? peopleandtech.com লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে কিন্তু প্রথমেই আমাকে দেখেন, peopleandtech.com লিখে সার্চ করলাম, আমাকে প্রথমেই একটা পেজে নিয়ে যাচ্ছে, আমাকে। এইটা হচ্ছে পিপল অ্যান্ড টেকের হোম পেজ। আমাকে কিন্তু অ্যাবাউট পেজও নিয়ে যায়নি, কন্ট্যাক্ট পেজও নিয়ে যায়নি, ট্রেনিং পেজও নিয়ে যায়নি, তো হোম পেজে নিয়ে গেছে। তো এটা হচ্ছে হোম পেজ। তো আমরা যখন সার্ভারে যখন ওয়েবসাইটটা আপলোড করি, তখন দেখা যাচ্ছে যে ব্রাউজার সার্ভার ইন্ডেক্স যেই ফাইলটা থাকে ইন্ডেক্স নামে, index.php বা index.html, এইটাকে হোম পেজ হিসাবে নির্ধারণ করে এইটাকেই প্রথমে ওপেন করে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ইন্ডেক্স নামে ফাইলগুলো নেওয়া হয়, মানে ইন্ডেক্সটা রেফার করে হচ্ছে কি হোম পেজ হিসাবে, মাদার পেজ বা হোম পেজ হিসাবে। কারণ আপনার
মানে এটা তো একটা সিস্টেমে চলতে হবে। peopleandtech.com লিখে সার্চ করলে প্রথমে তো যে কোনো একটা পেজ দিতে হবে। তো কোন পেজটা দিবে? অবশ্যই হোম পেজ। তো হোম পেজটা তো অবশ্যই সেটার নাম হোম দিয়ে হয় না, সেটার নামটা হয় হচ্ছে ইন্ডেক্স দিয়ে, মানে ইন্ডেক্সটাই হোমকে রেফার করে আর কি। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুম হুম। আ- আচ্ছা, আমি আমি এই যে কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। আমি ধরেন ইন্ডেক্স নামে একটা এইচটিএমএল ফাইল এখানে তৈরি করলাম, বা ইন্ডেক্স না, আমাদের অ্যাবাউট পেজ তৈরি করব। হ্যাঁ, নিউতে গেলাম, টেক্সট ডকুমেন্টে গেলাম। আমরা একটা ওয়ার্কিং একটা ফোল্ডার তৈরি করছি, যেমন আজকে ক্লাস 1 এর প্র্যাকটিস করতেছি, এখানে ক্লাস 1 নামে আমি একটা ফোল্ডার তৈরি করছি। আপনি আপনার কম্পিউটারের যে কোনো ড্রাইভে এই ক্লাস 1 নামে একটা ফোল্ডার নেন আপনি, ওয়ার্কিং ফোল্ডার হিসেবে। এখানে এসে আমি একটা টেক্সট ফাইল নিয়ে এটাকে আমি পরিবর্তন করে নাম দিচ্ছি about.html। আমি কনফার্ম করে দিলাম, ইয়েস দিয়ে দিলাম। ঠিক আছে। এখন এই অ্যাবাউট ফাইলটা আমি ওপেন করব কিভাবে, মানে আমাদের সাবলাইম টেক্সট অথবা নোটপ্যাড প্লাস প্লাসে। আমি সাবলাইমে গিয়ে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন ফাইলের মাধ্যমে আমি এটাকে ওপেন করতে পারি। যেমন এখানে ডেস্কটপে ধরেন আমার ফোল্ডারটা আছে, ব্যাচ 3 এর মধ্যে আছে, ক্লাস 1 এর মধ্যে আছে। এর মধ্যে আমি অ্যাবাউট ফাইলটা ওপেন করতে চাই, ক্লিক করে আমি ওপেন করলাম, এটাকে সিলেক্ট করে ওপেন করলাম। এইভাবেও করতে পারি। অথবা আমি কি করতে পারি, এটাকে এই যে দেখেন ড্রাগ করে আমি এখানে ড্রপ করে দিতে পারি, তাহলে এই ফাইলটা ওপেন হয়ে গেল। তারপর হচ্ছে কি আমাদের এখানে যে বেসিক স্ট্রাকচারটা এইচটিএমএল এর, সেটা আমরা এখানে তৈরি করে ফেললাম। তৈরি করে আমরা আমাদের মতো করে আমরা কাজ শুরু করে দিব এখানে। তো মোটামুটি হ্যাঁ, অন্য যে কোনো নামও দেওয়া যেত। আচ্ছা, নামের বিষয়ে আমি কিছু সতর্কতা আপনাদেরকে, নামের বিষয়ে কিছু সতর্কতা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, এটা ফলো, মানে এটা মাথায় রাখবেন না সবসময়। যেমন আমি দেখেন এখানে ফাইলের নাম নিছি অ্যাবাউট। কেন নিছি? একটা ওয়েবসাইটের কিন্তু অ্যাবাউট পেজ থাকে। অ্যাবাউটে কি থাকে? কোম্পানির মিশন থাকে, ভিশন থাকে, তারা কি করতে চায়, তাদের স্টোরি থাকে। ঠিক আছে। এরপরে আরেকটা পেজ থাকতে পারে হচ্ছে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করার জন্য। ওই পেজের নাম হবে হচ্ছে contact.html। ওই পেজের নাম হবে কি? contact.html। তো একটা একটা কোম্পানির সার্ভিস থাকতে পারে, ওই পেজের নাম হবে কি? service.html। তো আমরা যেটা করব, নামগুলো নিব হচ্ছে রিলিভেন্ট নাম। আপনারা আমার নাম দিয়ে নিব না, বারাক ওবামা বা ট্রাম্পের নাম দিয়ে আমরা ফাইলের নাম নিব না। আমরা নাম নিব হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের সাথে রিলিভেন্ট, যেই পেজটা তৈরি করা হচ্ছে, যেই পেজের কাজের জন্য, ওই নামে আমাদের ফাইলটা তৈরি করতে হবে। আরেকটা বিষয় যেটা আমাদের বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আমরা কখনো ফাইলের নাম দুইটা ওয়ার্ডে নিব না, দুইটা ওয়ার্ডে নিব না। যেমন দুইটা ওয়ার্ডে যদিও নেই, যেমন কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট একটা ওয়ার্ড, আস একটা ওয়ার্ড। তো দুইটা ওয়ার্ডে যখন আমরা নিব, তখন আমরা যেটা করব, এরকম কন্ট্যাক্টের পরে আন্ডারস্কোর দিয়ে নিব বা হাইফেন দিয়ে নিব, কন্ট্যাক্ট হাইফেন আস, এরকম ভাবে ফাইলের নাম নিব। কন্ট্যাক্ট স্পেস আস দিব না, কন্ট্যাক্ট হাইফেন আস অথবা কন্ট্যাক্ট আন্ডারস্কোর আস। এরপরে ধরেন আপনি অ্যাবাউট নামে নিচ্ছেন, আপনি অ্যাবাউট নামে ফাইলটা তৈরি করতেছেন, তখন আপনি যেটা করবেন, অ্যাবাউট আন্ডারস্কোর আস নামে নেবেন, বা অ্যাবাউট হাইফেন আস, অ্যাবাউট স্পেস আস, এরকম ভাবে কখনোই নিবেন না। নিবেন হচ্ছে অ্যাবাউট হাইফেন আস, এইভাবে ফাইলের নামগুলো নেবেন। আর ফাইলের নাম কখনো 1 2 3 4 এইভাবে নেবেন না। ঠিক আছে, কোনো সিম্বল দিয়ে নেবেন না। অবশ্যই ফাইলের নামটা বা পেজের নামটা রিলেভেন্ট নাম দিয়ে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা মোটামুটি আপনাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলেন।
ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলেন। আপনাদের কোনো কিছু বলার থাকলে অথরিটির সাথে কথাবার্তা বলেন। যারা আপনাদের সাথে বিজনেস কন্ট্যাক্ট করে যাদের সাথে কথাবার্তা বলে বিষয়গুলো নিয়ে আরো ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে? আর আমার এখানে আমার সাথে যদি কোনো প্রয়োজন আমাকে প্রয়োজন হয় তাহলে আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবং আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আমাকে নক করবেন যে কোনো প্রয়োজনে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে ক্লাস রিলেটেড বা ক্লাসের কোনো কিছু বুঝেন নাই বা পারেন নাই বা করতে পারেন নাই, সমস্যা হয়েছে এই প্রসঙ্গে, মানে অন্য কোনো প্রসঙ্গ কিন্তু না, ঠিক আছে? এই প্রসঙ্গে কোনো প্রবলেম হইলে আমাকে যে কোনো সময় নক করতে পারেন, সমস্যা নেই, তবে অবশ্যই রাতের 11টার আগে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা ক্লাসটা ভালো করে যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছেন। ক্লাসটা কি আপনাদের মানে বুঝতে পেরেছেন সহজভাবে? আমার কোনো আলোচনা কি কোনো কিছু কঠিন মনে হয়েছে? আমরা খুব বেশি কাজ করি নাই, একেবারে অল্প কাজ করেছি আজকে, যেহেতু প্রথম ক্লাস। আমরা স্টেপ বাই স্টেপ এগুলো বাড়বে আমাদের কাজগুলো, এবং প্রতিদিন নতুন নতুন কাজগুলো থাকবে। আপনারা যেটা করবেন আমি আপনাদেরকে বলেছি যে আপনারা পর্যায়ক্রমে প্র্যাকটিস করে যাবেন, এবং আমি ঠিক যেভাবে করাচ্ছি ওইভাবেই করে যাবেন, ঠিক আছে? ওইভাবেই করে যাবেন। যেমন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরেন আপনি আপনার একটা বাচ্চা যদি গার্জেনকে বলে যে না আমি ইঞ্জিনিয়ার হব বা ডাক্তার হব, তো বাচ্চাকে কিন্তু তখনই তাদের গার্জেন কিন্তু একদম ক্লাস 1 থেকে ডাক্তারি হওয়া পর্যন্ত যত বই দরকার সবগুলো বই কিন্তু একবারে দেয় না। তাহলে কি বাচ্চাটা তো ভয় পেয়ে যাবে যে এত বই আমি কিভাবে পড়বো। বাট সেই বাচ্চাটাই ডাক্তার হচ্ছে স্টেপ বাই স্টেপ, ক্লাস 1 ক্লাস 2 ধাপ বাই ধাপ শেষ করে করে। তো আপনাদেরও ঠিক সেম ভাবেই এরকম ভাবেই আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এইচটিএমএল শিখবেন, আজকে 2টা ট্যাগ, কালকে 3টা ট্যাগ, এরপর দিন 5টা ট্যাগ, এরপরে এটা দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন, এভাবেই আপনাদেরকে শেখা হবে। কিন্তু আমাদের এই রেগুলারিটিটা মেনটেন করে যেতে হবে, অফ করা যাবে না, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। আজকে যেই কাজটা আমি করালাম এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন। কোনো প্রবলেম হলে পরের ক্লাসে আবার আমাকে জানাবেন যে আমি এই জায়গায় কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েছি, ঠিক আছে? তো আশা করি সবাই পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করবেন, কোনো ক্লাস মিস করবেন না যত প্রবলেমই হোক না কেন, কারণ এখানে অনেকেই অ্যাপ্লাই করেছে, সবাই কিন্তু সুযোগটা পায়নি। সো আপনাদেরকে কিন্তু ওইটা মাথায় রাখতে হবে যে অন্যজনের একটা সিট আপনি নষ্ট করতে পারেন না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমি ক্লাস ক্লোজ করতেছি। সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। না, কোনো অ্যাটেন্ডেন্স হবে না, এত মানুষের অ্যাটেন্ডেন্স তো নেওয়া সম্ভব না। আপনারা আপনাদের নিজেদের অ্যাটেন্ডেন্স নিজেরা নিয়ে নেবেন, যে প্রত্যেকদিন আপনি নিজে উপস্থিত হচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম।